কাজাকিস্তান আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর আয়তন ২৭ লক্ষ বর্গ কিলোমিটার। বৃহৎ এই দেশটির পশ্চিম অংশ কাস্পিয়ান সাগরের উপকূলে মিশেছে। তারপরও কাজাকিস্তান হলো বিশ্বের বৃহত্তম ল্যান্ডলক কান্ট্রি, কেননা দেশটির কোনো অংশ উন্মুক্ত মহাসাগরের সাথে সরাসরি যুক্ত হয়নি। কাজাকিস্তানের সাথে মোট ৫টি প্রতিবেশী দেশের স্থল সীমান্ত রয়েছে। দেশগুলো হলো রাশিয়া, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান। কাজাকিস্তান কাস্পিয়ান সাগর দিয়ে ইরান ও আজারবাইজানে পৌঁছাতে পারে। কাজাকিস্তান একটি সুন্নি প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটিতে বর্তমানে প্রায় ২.২ কোটির উপরে মানুষ বসবাস করে। এদের মধ্যে ৭০%-রও বেশি মুসলিম জনগোষ্ঠী। ফলে আয়তনের দিক থেকে কাজাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলিমদের পাশাপাশি কাজাকিস্তানে রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান জনগোষ্ঠীরও বসবাস রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ১৭%। কাজাকিস্তানের মোট জিডিপি বর্তমানে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, আর জিডিপির প্রবৃদ্ধির হার ৪.৮%। জ্বালানি তেল, গ্যাস, নির্মাণ সামগ্রী এবং ম্যানুফ্যাকচারিং খাতের উপর ভর করে কাজাকিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ও বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। কাজাকিস্তান ১৯৯১ সালের ১৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। অতঃপর স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার সূত্রে ১,৪০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড এবং দূরপাল্লার ICBM ক্ষেপণাস্ত্রের মালিক হয়। ফলে কাজাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক শক্তিতে পরিণত হয়। তবে তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভূরাজনৈতিক বাস্তবতায় কাজাকিস্তান ১৯৯৫ সালের মধ্যে তাদের সমস্ত পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার কাছে সমর্পণ করে এবং পারমাণবিক সাইটগুলো ধ্বংস করে। কিন্তু পারমাণবিক অস্ত্র ত্যাগ করলেও দেশটি মাটির নিচে থাকা খনিজ সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম প্রধান ইউরেনিয়াম মজুদের দেশে পরিণত হয়। বর্তমানে রাষ্ট্রীয় কোম্পানি কাজাতমপ্রমের মাধ্যমে কাজাকিস্তান এককভাবে বিশ্বের মোট চাহিদার প্রায় ৪০% ইউরেনিয়াম সরবরাহ করছে। সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকার সময় কাজাকিস্তানের জনগণ এক নির্মম পারমাণবিক পরীক্ষা খেলার শিকারে পরিণত হয়। ১৯৪৯ থেকে ১৯৮৯ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন কাজাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল অংশে ৪৫০টিরও বেশি অনিয়ন্ত্রিত পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে। ফলে এ থেকে নির্গত তেজস্ক্রিয়তা প্রায় ১৫ লক্ষ মানুষকে সরাসরি প্রভাবিত করে। অঞ্চলটিতে ক্যান্সারের হার বৃদ্ধি পায়, অনেক মানুষ বিকলাঙ্গ হয়ে পড়েন। তবে সেই ঐতিহাসিক ট্রমা কাটিয়ে উঠে আবারও পারমাণবিক শক্তির উদয় ঘটতে যাচ্ছে কাজাকিস্তানে। দীর্ঘ সময় ধরে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার পর দেশটি পুনরায় বেসামরিক পারমাণবিক শক্তিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং বৈদ্যুতিক লোডশেডিংয়ের মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ওই গণভোটে ৭১%-রও বেশি নাগরিক পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেয়। অতঃপর কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম তোকায়েভ ২০৫০ সালের মধ্যে দেশে অন্তত ৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেন। এর প্রথমটি নির্মাণ করছে রাশিয়া, আর দ্বিতীয় ও তৃতীয়টি নির্মাণ করবে চীন। ২০২৫ সালের ৮ আগস্ট বলখাস হ্রদের তীরে উলকেন গ্রামে স্বাধীন কাজাকিস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়, যা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক প্রতিষ্ঠান রোসাতম নির্মাণ করছে। প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম রাখা হয়েছে বলখাস। এটি নির্মাণে প্রায় ১১ বছর সময় লাগবে, অর্থাৎ ২০৩৫ থেকে ২০৩৬ সালের মধ্যে এটি চালু হবে। গত ২১ এপ্রিল কাজাকিস্তান জানায় তারা তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার কাছ থেকে ঋণ নিশ্চিত করেছে। এই প্রকল্পের ৮৫% অর্থায়ন করবে মস্কো, বাকি ১৫% অর্থ বহন করবে কাজাকিস্তান সরকার। এ প্রসঙ্গে কাজাকিস্তানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়নে কোনো সমস্যা হবে না। রাশিয়া কাজাকিস্তান সরকারকে আন্তঃরাষ্ট্রীয় ঋণ দেবে।
তিনি জানান, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার, আর এই কেন্দ্রটি মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই মেগা প্রকল্পটির বাস্তবায়ন কাজাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত বড় একটি আর্থিক পদক্ষেপ। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে রাশিয়ার ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কাজাকিস্তানকে মস্কোর ভূরাজনৈতিক শর্তের বেড়াজালে আটকে ফেলতে পারে। এদিকে চীনের সহায়তায় নির্মিত কাজাকিস্তানের দ্বিতীয় ও তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার তুলনায় অনেক বেশি সাশ্রয়ী বিকল্প। চীন তাদের দ্বিতীয় ও তৃতীয় প্ল্যান্টের প্রতিটির জন্য মাত্র 5.5 বিলিয়ন ডলারের নির্মাণ ব্যয় প্রস্তাব করেছে এবং 5 বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে। চীনের এই প্রস্তাব কাজাকিস্তানের ওপর আর্থিক চাপ অনেকটাই কমিয়ে আনবে। চীনের নির্মিত কাজাকিস্তানের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির অস্থায়ী নাম রাখা হয়েছে মইনকুম। এটিও বলখাস হ্রদের তীরেই নির্মাণ করা হবে। এই দ্বিতীয় ও তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কাজাকিস্তান চীনের চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন বা CNNC কে যুক্ত করেছে। তবে কাজাকিস্তানের এই নতুন পারমাণবিক কর্মসূচি শুধু জ্বালানি সংকট সমাধানের অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি একই সাথে একটি নতুন ভূরাজনৈতিক ও কৌশলগত বাস্তবতার জন্ম দিচ্ছে। এই পারমাণবিক প্রকল্প কাজাকিস্তানের বহুমুখী মাল্টিভেক্টর পররাষ্ট্র নীতিরও গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার রোসাতমকে সংযুক্ত করার মাধ্যমে মস্কোর প্রভাব শুধু ইউরেনিয়াম উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এটি রিঅ্যাক্টরের দীর্ঘমেয়াদী অপারেশন, প্রযুক্তি এবং অর্থায়নের ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ায় রোসাতমের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে জটিলতা তৈরি হয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও প্রযুক্তিগত অনিশ্চয়তার ঝুঁকিও রয়েছে, যা কাজাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ। অন্যদিকে চীনের ইলি নদীকেন্দ্রিক পানিনীতি কাজাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আরেকটি ঝুঁকি হয়ে আছে। বলখাস হ্রদের প্রায় 80% পানির যোগান আসে এই ইলি নদী থেকে, যার উৎপত্তিস্থল চীনের সিংজিয়াং অঞ্চলে। চীন নিজস্ব কৃষিকাজ ও সেচ প্রকল্পের জন্য উজানে এই নদীর পানি প্রত্যাহার বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাজাকিস্তানের সাথে কোনো কার্যকর পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করেনি বেইজিং। অথচ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই চীন ইলি নদী দিয়ে পর্যাপ্ত পানি না দিলে কাজাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বড় ধরনের সংকটে পড়তে পারে। এ কারণেই কাজাকিস্তান একই সাথে দ্রুত চীনের দিকেও ঝুঁকেছে। দেশটি তার দ্বিতীয় ও তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনকে সংযুক্ত করেছে। এর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো চীনা নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ রাশিয়ার তুলনায় অনেক কম। এভাবে চীনের প্রতি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজাকিস্তান রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়েছে এবং একই সাথে চীনকেও বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। অর্থাৎ কাজাকিস্তান চীন ও রাশিয়ার মধ্যে একটি ভারসাম্যমূলক সম্পর্ক গড়ে তুলেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের চীনা প্রস্তাব পশ্চিমা দেশের কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো কাজাকিস্তানে কার্যকর অর্থায়ন প্যাকেজ দিতে ব্যর্থ হয়েছে। তারা কার্যত এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। এর ফলে মধ্য এশিয়ার জ্বালানি কূটনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে সরিয়ে দিয়ে রাশিয়া ও চীন আরও গভীরভাবে নিজেদের প্রভাব বিস্তার করছে। এদিকে এখন কাজাকিস্তান তার অর্থনৈতিক পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়েছে। বিশ্বের মোট ইউরেনিয়ামের প্রায় 40% সরবরাহ করে কাজাকিস্তান, কিন্তু এখন দেশটি শুধু কাঁচা ইউরেনিয়াম বিক্রি করে থেমে থাকতে চায় না। প্রেসিডেন্ট কাশিম তোকায়েভ কাজাকিস্তানের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। তার লক্ষ্য হলো বিদেশিদের হাতে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ কমিয়ে রাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রণ বাড়ানো এবং দেশের ভেতরেই ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা।
এ কারণেই কাজাকিস্তান তাদের খনিজ আইন আরও কঠোর করেছে এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাজাতমপ্রমের ক্ষমতা বাড়াচ্ছে। একই সাথে কাজাকিস্তান ধীরে ধীরে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও সামরিক নির্ভরশীলতাও কমাতে চাইছে। দেশটি এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, উন্নত ড্রোন এবং আধুনিক সামরিক প্রযুক্তি উৎপাদনের দিকে জোর দিচ্ছে। প্রেসিডেন্ট কাসিম তোকায়েভ স্পষ্টভাবে জানিয়েছেন, কাজাকিস্তানকে একটি স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করাই তার মূল লক্ষ্য। অর্থাৎ জ্বালানি, খনিজ সম্পদ, অর্থনীতি এবং সামরিক শক্তি সব ক্ষেত্রেই কাজাকিস্তান এখন আরও স্বাধীন ও আত্মনির্ভরশীল হওয়ার পথে হাঁটছে। বস্তুত কাজাকিস্তান এখন সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেও দ্রুত আধুনিকায়নের পথে এগোচ্ছে। প্রেসিডেন্ট কাসিম তোকায়েভ গত মে মাসে ঘোষণা দেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী 2 বছরের মধ্যে বড় ধরনের সামরিক সংস্কার সম্পন্ন করা হবে। এই পরিকল্পনার অংশ হিসাবে কাজাকিস্তান তার ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে প্রায় 265 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। এর মাধ্যমে দূরপাল্লার গোলাবারুদ, উন্নত ড্রোন বহর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির স্থানীয় উৎপাদন বাড়ানো হচ্ছে। আর এখানেই তুরস্কের সাথে কাজাকিস্তানের সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তুরস্কের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে কাজাকিস্তান চালকবিহীন যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করছে, যাতে রাশিয়ার সামরিক প্রযুক্তির ওপর একক নির্ভরতা কমানো যায়। বস্তুত কাজাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত পুনরুত্থানের এই যুগে দেশটি তুরস্কের সাথেও সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে আস্তানা ও আঙ্কারার সম্পর্ক কেবল সাংস্কৃতিক ভ্রাতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বাস্তবভিত্তিক কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য 5.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ভবিষ্যতে তা 10 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে রাশিয়াকে পাশ কাটিয়ে চীন থেকে কাজাকিস্তান, অতঃপর সেখান থেকে কাস্পিয়ান সাগর হয়ে আজারবাইজানের মাধ্যমে তুরস্ক পর্যন্ত একটি বিকল্প পরিবহন পথ খোলা হয়েছে, যা আবার তুরস্ক হয়ে ইউরোপে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে। এই দীর্ঘ পরিবহন পথকে বলা হচ্ছে ট্রান্স কাস্পিয়ান আন্তর্জাতিক পরিবহন রুট বা মিডল করিডোর। বর্তমানে এই মিডল করিডোর তুরস্ক ও কাজাকিস্তানের অন্যতম প্রধান কৌশলগত প্রকল্পে পরিণত হয়েছে। 2025 সালে এই ট্রান্স কাস্পিয়ান বা মিডল করিডোরের মাধ্যমে কার্গো পরিবহন প্রায় 35% বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে 2021 সালে তুরস্কের নেতৃত্বে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা OTS নামে 5টি দেশের একটি আঞ্চলিক জোট গঠিত হয়। এর আগে 2009 সালে টার্কিক কাউন্সিল নামে এর যাত্রা শুরু হয়েছিল। যেসব দেশের জনগণ ঐতিহাসিকভাবে তুর্কি জাতিগোষ্ঠীর বংশোদ্ভূত, তাদেরকে নিয়েই এই জোট গঠন করা হয়েছে। দেশগুলো হলো তুরস্ক, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। আর তুর্কমেনিস্তান এবং উত্তর সাইপ্রাস এই সংস্থার পর্যবেক্ষক সদস্য। টার্কিক কাউন্সিলের এই 7টি দেশই মুসলিম রাষ্ট্র। তবে একটি ব্যতিক্রম হলো হাঙ্গেরি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে এই সংস্থার পর্যবেক্ষক সদস্য হয়েছে। তুরস্ক এই টার্কিক কাউন্সিলের মাধ্যমে মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চায়। এরই ধারাবাহিকতায় এখন তুরস্ক ও কাজাকিস্তান মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের একক প্রভাবের বাইরে একটি স্বাধীন ও বিকল্প ভূরাজনৈতিক ব্লক গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। আর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এই ভূরাজনৈতিক বাস্তবতার আলোকেই গত 13 মে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় পৌঁছান। সেখানে তিনি এই টার্কিক রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নেন।